নমস্কার, শুরু করছি আনন্দ সকাল। আপনাদের সঙ্গে রয়েছি আমি দেবস্মিতা। এসএসসির প্রায় 26,000 চাকরি বাতিল হয়ে গেল। একসঙ্গে অনেকগুলো পরিবার অথই জলে পড়েছে। কার দায় তা নিয়ে যখন আক্রমণ পাল্টা আক্রমণ চলছে, তখন গতকাল ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে দেখা গেল অন্য ছবি। গতকাল ওই অনুষ্ঠানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় অর্থাৎ অবসরপ্রাপ্ত বিচারপতি এবং বিজেপি সাংসদ তিনি কি বললেন, যে মুখ্যমন্ত্রীকে তিনি চিঠি দিতে চান। আগে আমরা দেখেছিলাম তিনি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছিলেন যে কমিটি গঠনের, আর ওই একই অনুষ্ঠানে অর্থাৎ গতকাল ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে ব্রাত্য বসু বললেন যে তার সঙ্গে দেখা করে অভিজিৎ গঙ্গোপাধ্যায় চিঠি দিন, আর সেই চিঠি তিনি সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠিয়ে দেবেন। শাসক বিরোধীর চেনা ভঙ্গি থেকে বেরিয়ে এই উদ্যোগ কতটা ফলপ্রসূ হবে এ নিয়ে আমরা আলোচনা করব। পাশাপাশি আমরা অবশ্যই নজর রাখবো সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে বিক্ষোভ ঘিরে জঙ্গিপুরে একেবারে তুলকালাম পরিস্থিতি, সেখানে কি পরিস্থিতি এই মুহূর্তে, অবশ্যই সেই দিকেও আমরা নজর রাখবো। এই দুটো বিষয়ে আলোচনা শুরু করব এবং তার জন্য যারা রয়েছেন আমাদের সঙ্গে প্রথমে পরিচয় করব। আমাদের সঙ্গে এখানে রয়েছেন উপস্থিত তন্ময় মুখোপাধ্যায়, রয়েছেন শীর্ষেন্দু সিংহ রয় এবং দেবনারায়ণ সরকার আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন। আর ঠিক যেরকম আপনাদেরকে শুরুতেই বলছিলাম যে শাসক বিরোধীর যে চেনা আক্রমণ যে ছন্দ, সেই ছন্দ থেকে বেরিয়ে একদম অন্য ছবি ধরা গেল, মানে দেখা গেল কোথায়, গতকাল সঙ্গে সুমন অনুষ্ঠানে। যোগ্যদের চাকরি ফেরাতে ফর্মুলা নিয়ে আজ শিক্ষামন্ত্রীর কাছে যাবেন প্রাক্তন বিচারপতি ও বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ব্রাত্য বসু মারফত চিঠি দেবেন মুখ্যমন্ত্রীকে, আর ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানেই সেই নির্ঘণ্ট নির্ধারিত হলো। দেখুন, বলে কি আপনি চাইছেন বা আপনি বলছেন যে প্রস্তাবটা মৌখিকভাবে ইথার তরঙ্গে ভাসিয়ে দিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি যদি মুখ্যমন্ত্রীকে চিঠি দেন, তাহলে এই যে ফর্মুলা, এই সর্বদল একটা কমিটি, এইটার একটা মানে এটা বিবেচনা করে দেখা হবে বা এটার একটা বাস্তবসম্মত বা এটা নিয়ে সরকার ভাবনা চিন্তা করবে? স্পেসিফিক্যালি আমি আপনার কাছে জানতে চাইছি। অভিজিৎ বাবু তো এই সিস্টেমে এতদিন কাজ করছে, দিন যে অ্যাপিলটা করেছিলেন উনি বলছেন যে আমি দলমতের ঊর্ধ্বে উঠে আমি দিদিকে বলছি। একদম এই যে দলমতের ঊর্ধ্বে উঠে দিদিকে যখন কোনো একজন মানুষ অ্যাপিল করে, তখন তার মধ্যে আসলে রাজনৈতিক রং থাকে না, তার মধ্যে একটা ব্যক্তির ছোঁয়া থাকে। আমি অভিজিৎ বাবুর কাছে স্পেসিফিক্যালি জানতে চাইছি, যেহেতু শিক্ষামন্ত্রী এই কথা চিঠি দেওয়ার কথা বললেন, আপনি কি মুখ্যমন্ত্রীকে কোনো চিঠি দেওয়ার কথা ভাবছেন আপনার এই প্রস্তাবটা নিয়ে? কাল সকাল 12টার মধ্যে পাঠিয়ে দেবো চিঠিটা। আচ্ছা, প্রয়োজনে আমি নিজে গিয়ে নবান্নর দুয়ারে দাঁড়াবো। এই চিঠিটা প্রয়োজনে নিজে হাতে লিখে নিয়ে বা টাইপ করে নিয়ে আমি নবান্নর দুয়ারে গিয়ে দাঁড়াবো, হাত জোর করে বলবো যে দিদি একটু দেখুন। আমি দুজনকেই অত্যন্ত ধন্যবাদ জানাবো। সেটা হচ্ছে এই মুহূর্তে সব থেকে বড় খবর, পুরোটা দর্শকরা লাইভে দেখলেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই প্রস্তাব নিয়ে চিঠি তিনি দেওয়ার একটা কথা রাজ্যের শিক্ষামন্ত্রী বললেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়ে দিলেন যে কালকে 12টার মধ্যে তিনি শুধু পাঠাবেন চিঠি তা নয়, যদি প্রয়োজন হয় সেই চিঠি নিয়ে সশরীরে নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর হাতে এই প্রস্তাব তুলে দিতে পারেন। আমি বলছি আমার ধারণা, আমার ডান দিক এবং বাঁ দিকে দুজনে আছে, দুজনের উদ্দেশ্য সমস্ত এ রাজ্যে শুভবুদ্ধি সম্পন্ন মানুষের মতো একই। সেটা হচ্ছে এই 26,000-এর মধ্যে যারা যোগ্য, আই রিপিট, যারা যোগ্য তারা প্রত্যেকে তাদের সম্মানের সরকারি চেয়ারটা, তাদের সম্মানের জায়গাটা ফিরে পান। নিঃসন্দেহে এই বিষয়টার উপর আমাদের অবশ্যই নজর থাকবে। পুঙ্খানুপুঙ্খ প্রতি মুহূর্তের খবর আপনাদের কাছে আমি রাখবো। আমি আবার দুজনকে ধন্যবাদ জানাবো, আমি দুজনকে লাইনে রাখবো, তার কারণ অভিজিৎ বাবু, তাহলে আমি যা বলছি, যে ব্রিফ করলাম দর্শকদের, আপনি সেটাই বলছেন তো? একদম একদম তাই বলছি। আপনি যা বলেছেন, আমি কালকে সকাল 12টার মধ্যে এই চিঠি নিয়ে আমি নিজে যাব, সঙ্গে আমার হয়তো একজন সহকারী থাকবে, ব্যাস। ব্রাত্য বসুর কাছে যাব, রাজ্যের শিক্ষামন্ত্রী, নবান্নে নিশ্চয়ই ওনার চিঠি রিসিভ করার জন্য ব্যবস্থা করা হবে বা কেউ থাকবেন? আমি ওনার চিঠি যাতে মুখ্যমন্ত্রী নিজে নিতে পারবে কিনা, আমি তো বিকাশ ভবনে বসে ওই না নিজেকে নিতে হবে না। ওনার একতলায় যদি রিসিভ, আপনি বিকাশ ভবনে বসেন, আমি তারপরে বিকাশ ভবন মুখ্যমন্ত্রীকে দিয়ে এসে তার কপিটা বিকাশ ভবনেও দিতে পারি। আপনি একটা কাজ করুন না, কারণ আমি মুখ্যমন্ত্রী দপ্তর সম্পর্কে উনি দেখা করবেন কি করবেন না সেটা তো আমি সত্যি এখানে এখন এই মুহূর্তে বলতে পারি না। মুখ্যমন্ত্রী দেখা চাইছি না আমি তাহলে একটা আপনাকে প্রস্তাব দেবো, বিকল্প। আপনি আমার বিকাশ ভবনে আসুন, আপনি আমার হাতে চিঠি দিন, আমি ওই চিঠি মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়ে দেবো। আমি আপনাকে কথা দিচ্ছি। অত্যন্ত অত্যন্ত ভালো প্রস্তাব। আপনার বিকাশ ভবন আমার বাড়ির ঠিক উল্টো দিকে, আমি চলে যাব, 12টার মধ্যেই যাব।
আপনি না থাকলেও আপনার দপ্তরে পৌঁছে দিয়ে আমি আসবো। বাবাকে আমি থাকবো না, আপনি যদি খুব ভালো হয় আমি আমার সকালে একটা মিটিং আছে, আপনি 2টো নাগাদ আসেন। হ্যাঁ 2টো নাগাদ, ঠিক আছে, 2টো নাগাদ আসবো। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা। আপনাদের দুজন একদম আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ। আমি আমি বলছি যে এত ভালো লাগছে আজকে এইটা ভেবে যে দেখুন এর আলটিমেট কি ভবিষ্যৎ তো আমরা কেউ জানি না, কিন্তু রাজ্যের শাসক এবং বিরোধী, শিক্ষামন্ত্রী এবং সাংসদ এবং প্রাক্তন বিচারপতি মুখোমুখি একটা লাইভ টেলিভিশন অনুষ্ঠানে বসে তারা একটা প্রস্তাব নিয়ে কথা বলছেন, এবং যে প্রস্তাবটার সঙ্গে এই রাজ্যের হাজার হাজার দুর্ভাগা শিক্ষক এবং শিক্ষিকা এবং শিক্ষাকর্মী যারা আছেন তাদের জীবন জীবিকা, বেঁচে থাকা, এই মুহূর্তে ভালো থাকা, এইটা যুক্ত। আমি বলছি ঠিক এই সদুদ্দেশ্যেই তো সবসময় রাজনীতি তো এইটার জন্যই, যে সাধারণ মানুষ, বঞ্চিত মানুষ, যারা নিপীড়িত মানুষ, যাদের প্রচণ্ড কষ্টের মধ্যে আছেন, সেই কষ্টগুলো দূর করার জন্যই তো মানুষ জনপ্রতিনিধি বাছেন, রাজ্যে বাছেন, লোকসভায় হলে কেন্দ্রের জনপ্রতিনিধি বাছেন। কিন্তু আমি বলছি কোথাও একটা মনে হচ্ছে জানেন সারা প্রতিদিন তো এই সন্ধ্যেবেলা 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে এই তর্ক বিতর্ক তরজা চলে, কিন্তু কোথাও একটা সদর্থক আলো। আমি আবার বলছি যে এজলাসে বিচারপতির চেয়ারে বসে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই সময় সেই মামলায় 2022-এর 14ই জুন সুড়ঙ্গের শেষে আলো দেখতে পাননি, আজকে এই সঞ্চালকের চেয়ারে বসে কিন্তু সুড়ঙ্গের শেষে আমি আলো দেখতে পাচ্ছি, সদিচ্ছা এবং সদর্থক আলোচনার আলো। তার কারণ যে ওই ছেলেগুলো, ওই যোগ্য ছেলে মেয়েগুলো, ওরা তো আমাদেরই বাড়ির ছেলে মেয়ে, ওদের পাশে থাকতেই হবে। এবিপি আনন্দ কিন্তু এই কাজ করেই যাবে, এবং দলমত নির্বিশেষে আমি চাইব ঠিক আজকের ঘটনার মতো সবাই এগিয়ে আসুন, রাজনীতি ভুলে ওদের পাশে দাঁড়ানো, এবং এই পাশে দাঁড়ানোর চেষ্টায় কিন্তু মানুষ মনে রাখবেন। আমি এখান থেকে সরাসরি আলোচনায় যাব। শীর্ষেন্দু সিংহ রয় আমাদের সঙ্গে রয়েছেন। শীর্ষেন্দুদা, মানে এটা সত্যি খুবই ভালো লাগার জায়গা। ওই যে প্রথমেই বলছিলাম একেবারে শাসক বিরোধীর যে চেনা ভঙ্গি, সেখান থেকে বেরিয়ে একটা সাধু উদ্যোগ, সদিচ্ছা। কিন্তু প্রশ্নটা হলো শীর্ষেন্দুদা, এটা কতটা ফলপ্রসূ হতে পারে বলে আপনি মনে করছেন? সুড়ঙ্গ শেষে আলোর দিশা দেখানোর জন্য প্রথমেই আমি এবিপির সুমন দেকে অসংখ্য ধন্যবাদ জানাবো, এবং বিরোধী এবং শাসক দলকে এক জায়গায় নিয়ে আসার জন্যে আবার ধন্যবাদ জানালাম। এই জায়গাতে ভাবতে হবে, জট অনেক সময় এমন পাকিয়ে যায় যে না কেটে দিলে জটটা খোলা যায় না। 2500 বছর আগে আলেকজান্ডার সেই গার্ডিয়ান নট, তার কথা মনে পড়ে যায় যে তাকে কেটে দিতে হয়েছিল বলে কথিত আছে। সুপ্রিম কোর্টের এসএসসির যে অর্ডার, সেটা তাই হয়ে দাঁড়িয়েছে। এসএসসি বারবার কিন্তু বলেছিল যে আমরা সেই যোগ্য আর অযোগ্যের যে তালিকা এফিডেভিট দিয়ে 5-6 বার ধরে, তার তালিকা কিন্তু একবার 5000, একবার 2000, একবার 6000। এই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বারবার বলেছিলেন এসএসসিকে, আপনারাই পারবেন, আপনি পরীক্ষা নিয়েছেন, আপনারাই পারবেন। আজকে যদি সেই চিঠির উদ্যোগে শিক্ষামন্ত্রী বসে যোগ্য এবং অযোগ্যর তালিকা দিয়ে দেন, তাহলে অবশ্যই হবে। আজকে রিভিউ পিটিশন করেছে রাজ্য সরকার, সংবিধানের 137 নম্বর অনুচ্ছেদের থেকে 30 দিনের মধ্যে করতে হয়, করেছেন। রিভিউ পিটিশনে সেই ঘরেই হয় যে ঘরে তার অর্ডার হয়, প্রধান বিচারপতি সঞ্জীব খান্না আর সঞ্জয় কুমারের ঘরে। তা সেই জায়গাতে যদি যোগ্য আর অযোগ্য বলা হয়, তাহলে যোগ্য যারা, তাদের আর চাকরি হারাতে হবে না। 6000ও যদি দেন, তাহলে 20,000 চাকরি বেঁচে যাবে বেকার ছেলেগুলোর। সেই জায়গাতে ভাবতে হবে। রাজ্য সরকার যদি আজও সদর্থক দিকটা চিন্তা করেন, সুড়ঙ্গের শেষে যদি আলোর দিশা দেখা যায়, তাহলে এর চেয়ে ভালো জিনিস আর হবে না বাংলায়। সেই জায়গাটা বারবার ভাবুন। আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পর্যন্ত বলে দিয়েছিলেন কিন্তু যে ধামাচাপা দেওয়ার চেষ্টা নিয়োগ প্রক্রিয়াকে এত ধাক্কা দিয়েছে যে তা মেরামত এবং আংশিক পুনরুদ্ধার করা সম্ভব নয়। নিয়োগ প্রক্রিয়ায় বিশ্বাসযোগ্যতা এবং বৈধতা অবশিষ্ট নেই, তার অর্ডারে লেখা আছে। সেই জায়গা থেকে যদি বেরিয়ে আসতে হয়, তাহলে যোগ্য এবং অযোগ্যের তালিকা এসএসসি একেবারে। আজকে এই যে গতকাল যে সদিচ্ছা আমরা দেখতে পেলাম, আজ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার যাওয়ার কথা রয়েছেন, এবং একদম পুঙ্খানুপুঙ্খ সমস্ত আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। কিন্তু যারা চাকরি হারিয়েছেন, যারা পথে বসেছেন, তারা আন্দোলনের পথে এবার হাঁটতে চলেছেন। বুধবার বেলা 12টায় রাজ্যের সমস্ত ডিআই অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখানোর সিদ্ধান্ত নিল শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ। দেখুন, মুখ্যমন্ত্রীর আশ্বাসেও চিড়ে ভেজেনি, আন্দোলনের পথেই হাঁটতে চলেছেন চাকরিহারাদের একাংশ। বুধবারই পথে নামছেন তারা।
দুর্নীতির জেরে 2016 সালের এসএসসির পুরো প্যানেল বাতিল হওয়ায় চাকরি হারিয়েছেন প্রায় 26,000। সোমবার নেতাজি ইন্ডোরের বৈঠকে চাকরিহারাদের একাধিক আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। ভলেন্টারিলি সার্ভিস কিন্তু সবাই দিতে পারে, যাতে আবার চাকরি ফিরে পান তার ব্যবস্থা প্রসেসের মধ্যে দিয়েই 2 মাসের মধ্যেই কমপ্লিট হবে এবং আপনাদের চাকরি ব্রেক হবে না। কিন্তু তাতে যে চিড়ে ভেজেনি তা বুঝিয়ে আন্দোলনের পথে হাঁটতে চলেছেন চাকরিহারারা। বুধবার বেলা 12টায় রাজ্যের সমস্ত ডিআই অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখানোর সিদ্ধান্ত নিল শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ। আজকে আমরা ফাইনালি এটা ঠিক করেছি যে প্রত্যেকটা ডিআই অফিসে, একদম গোটা পশ্চিমবাংলার যত ডিআই অফিস আছে, আমরা প্রত্যেকটা ডিআই অফিসে একদিনে তালা লাগাবো। আর বিজ্ঞপ্তিও দিতে হবে কারা যোগ্য, এই বিজ্ঞপ্তিটা দিতেই হবে যে কোনো মূল্যে, এবং ওই ফটোকপি অফ ওএমআর শিট এটা বের করতে হবে। উনি যেটা মুখে বললেন তার সঙ্গে বাস্তবের কোনো মিল কিন্তু পাচ্ছি না। উনি মুখে বললেন বেতন বন্ধ হবে না, আজকের এই খবর পেলাম যোগ্যদের বেতন বন্ধ হতে চলেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যদি কোনো রকম নির্দেশ না থাকে, তার অধীনস্থ কর্মচারী কোন সাহসে, কোন তথ্য, কোন যুক্তিতে একজন শিক্ষক বা শিক্ষিকাকে তার খাতায় সই করতে না দিয়ে সাদা কাগজে সই করায়? এটা বিভিন্ন স্কুল থেকে আমাদের কাছে খবর আসছে। বাড়িতে পুলিশ পাঠিয়ে চাপ দেবার অভিযোগ অব্দি তুলেছেন আন্দোলনকারীদের একাংশ। এখন আমরা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছি বলে আজকে এই মুহূর্তে বাড়ি থেকে ফোন আসলো যে আইবি থেকে নাকি লোক এসেছে 2-3 জন মিলে। তারা আমার খোঁজ নিতে গেছে, আমাকে ফোন করলো বাড়ি থেকে, বলছে স্কুলের নাম অ্যাড্রেস জানতে চাইছে। আমি বললাম ফোনটা দিন, কথা বলবো। আমি জিজ্ঞাসা করলাম আপনারা কে? বললো গভর্নমেন্ট আমাদের পাঠিয়েছে, আমরা আইবি। মানে আমাদেরকে একটা ভয় দেখানোর চেষ্টা করছে, এটা আমার মনে হয়। অথবা হতে পারে ডিটেলস নিচ্ছে, কোনো মানে হতে পারে কোনো প্রোটোকল। শিক্ষামন্ত্রী অবশ্য চাকরিহারাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর কথায় ভরসা রাখার পরামর্শ দিয়েছেন। মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটাই ওদের চূড়ান্ত হিসেবে ধরা উচিত। তাদের আমি আবার গভীরভাবে মনে করি যে মানবিক সহমর্মিতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন, সেটাই ওনাদের রেসপন্ড করা উচিত। এই চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ কি, সেই প্রশ্নের উত্তর এখনো অধরাই। কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। আমি এখান থেকে দেবনারায়ণদার কাছে যাব। দেবনারায়ণদা, মানে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি বলছেন যে মুখ্যমন্ত্রীর উপর ভরসা রাখতে, কিন্তু চাকরিহারারা তারা একেবারে নবান্নে যে নেতাজি ইন্ডোরে যে বৈঠক হলো তারপরে তারা স্পষ্টভাবে বলেছেন যে মুখ্যমন্ত্রী তিনি কোন রকম ভাবে রাস্তা বা সেই দিশা দেখাতে পারেননি। না, একটু আগে শেষচন্দ্রবাবু যে কথাটা বলছিলেন, আমার শেক্সপিয়ার সব ভালো যার শেষ ভালো, অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েলে একটা কথা আছে, গুড অ্যালোন ইজ গুড উইদাউট এ নেম। ভালো নিজেই ভালো, এই ভালোটা যদি হয়, ইনি যেটা উদ্যোগটা হলো, আগে কথাটা মিডিয়ায় ভাসানো হয়েছিল, ব্রাত্যবাবু বললেন মুখ্যমন্ত্রীকে চিঠি দিন, বা সেটা যদি না করা হয় তো বোঝা যাবে না, মিডিয়া বললে তো হবে না। যাক, উদ্যোগটা হোক, এদিক থেকে উদ্যোগ হোক, যেখানে উদ্যোগ হোক। আমার প্রশ্নটা হচ্ছে, এই যারা যোগ্য, তার মানে এই 26,000-এর মধ্যে যদি 20,000 যোগ্য হয়, 20,000 যোগ্য চাকরি পাক। এখন প্রশ্ন হচ্ছে ওএমআর শিটটা সত্যিকারে আছে কিনা। আমি সুমনের অনুষ্ঠানেই বলেছিলাম, যদি সরকারের থেকে থাকে, এতদিন সরকার দিল না কেন? এখন আমরা মনে করছি হয়তো আছে, যদি না থাকে তাও অন্য একটা যদি পথ থাকে। কারণ যারা জেলে গেছে তারা যদি সত্যি এটাকে পুড়িয়ে ফেলে যায়, তারা তো শয়তানের মতো কাজ করেছে, কথাটা তো সত্য। তারা যদি সবকটা, এখন কিন্তু সে কটা মানে ঊর্ধ্বতন যারা কর্তৃপক্ষ তারা কিন্তু সবকটা একটা ইনে বডি জেলে আছে, তারা যদি সেটা পুরো নষ্ট করে যায়, অন্য পথও তো নিশ্চয়ই আছে, যে কোনো পথ থাক না কেন, সে পথে অন্তত এই যারা যোগ্য কিছুটা স্বীকার তো করেছে, যোগ্যরা তাদের পয়সা ফেরত। সুতরাং যোগ্যর একটা অযোগ্যর একটা মিনিমাম একটা পথ রয়েছে, এই পথ দিয়ে তাদেরকে ফেরত নিতে হবে, এটা আমিও চাই। যোগ্য অযোগ্যের তালিকাটা দেওয়ার দায়িত্ব ছিল যাদের, তারা সেই দায়িত্বটা পালন করতে পারেনি, যার জন্য ভুগতে হচ্ছে একেবারে যারা যোগ্য তাদেরকে। আমি আলোচনায় ফিরছি একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকবেন। মুখ্যমন্ত্রীকে একটু চিঠি লিখতে পারতেন। আপনি কি মুখ্যমন্ত্রীকে কোনো চিঠি দেওয়ার কথা ভাবছেন? কালকে সকাল 12টার মধ্যে এই চিঠি নিয়ে আমি নিজে যাব। আপনি আমার বিকাশ ভবনে আসুন, আপনি আমার হাতে চিঠি। অত্যন্ত ভালো প্রস্তাব। সুরঙ্গের শেষে আমি আলো দেখতে পাচ্ছি।
প্যারামিলিটারি নামাতে বলুন। সিপিএমের পুলিশ কিন্তু আমাদের লাঠি চার্জ করে। আমাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট সঙ্গে সুমন @IAM সুমন। ঘণ্টাখানিক সঙ্গে সুমন নিবেদন করছেন বিপি পোদ্দার হসপিটাল মানে 4 ইঞ্চ গেটে হার্ট বাইপাস, সবচেয়ে শক্তিশালী ক্যাপ্টেন 600 EQR, বাড়ির আসল শক্তি। Subhash Bose Institute of Hotel Management offers hospitality, hospital, hotel management. পার্টনার বাই আমার একমাত্র পছন্দ বসুমতীর বাসমতি চাল। ট্রাভেল লাইভ, where travel meets passion. DIITM কলকাতা, আমাদের বিভিন্ন কোর্সে ভর্তি চলছে। What smart AC? Smart AC वो है जो कमांड्स ना सुने, नीड्स को समझे, जो आपको दे सुकून की नींद, जो कस्टमाइज स्लीप प्रोफाइल, जो बाहर के बदलते मौसम के हिसाब से फॉर्म को रखे सुपर कूल। अच्छा, घर ले आइए पैनासोनिक स्मार्ट एसी और रहिए फ्यूचर रेडी। Panasonic। দেওয়ালে রং বা ফ্যান্সি বাথরুম ফিটিংস এর পেছনে ছুটবেন না। ভেতরের শক্তি যা শুধু টিএমটি থেকে পাওয়া যায়, পরখ করে নিন। কোনো সস্তা বা লো কোয়ালিটি টিএমটি তো নয়। জিজ্ঞেস করুন বিল্ডারকে, এটা কিন্তু আপনার পরিবারের সুরক্ষার ব্যাপার। সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে মজবুত ক্যাপ্টেন টিএমটি, বাড়ির আসল শক্তি। कट कट आप कट लो। नेक्स्ट कब मिलेगा हमारा चैंपियन? क्या पकड़ है? धाकड़ है। जो कभी ना हो स्लिप, वही असली चैंपियंस की ग्रिप। मिल गया। सीमेंट से पकड़ बनाए मजबूत SRMB 550D TMT बार। सेल्फी चाहिए या ऑटोग्राफ? অঞ্জলিতে চলছে চৈত্র সেল, গয়নার মজুরিতে পান 75% পর্যন্ত ছাড়। অফার 14 এপ্রিল পর্যন্ত। এই সুযোগ হারাবেন না। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। ফটাফট যোগ্যদের চাকরি ফেরাতে ফর্মুলা নিয়ে আজ শিক্ষামন্ত্রীর কাছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাপ্ত মারফত চিঠি দেবেন মুখ্যমন্ত্রীকে। ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে নির্ঘণ্ট নির্ধারণ। সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে বিক্ষোভ ঘিরে জঙ্গিপুরে তুলকালাম, পুলিশের সঙ্গে অবরোধকারীদের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর, আগুন। নির্বাচন কমিশনে ডেপুটেশন দেওয়া নিয়ে তৃণমূলের সাংসদ বনাম সাংসদদের লড়াই, নাম না করে বেনজির আক্রমণে করলেন। বেআইনি নির্মাণে শুধু ছাদ নয়, এবার অফিসারের সামনেই ভাঙতে হবে পিলার সহ পুরো বাড়ি। নতুন নির্দেশিকা কলকাতা পুরসভার, বাসযোগ্য নয় বলে দিতে হবে নথি। যোগ্যদের চাকরি ফেরাতে ফর্মুলা নিয়ে আজ শিক্ষামন্ত্রীর কাছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ব্রাত্য মারফত চিঠি দেবেন মুখ্যমন্ত্রীকে। ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে নির্ঘণ্ট নির্ধারণ। আপনি আমার বিকাশ ভবনে আসুন, আপনি আমার হাতে চিঠি দিন, আমি ওই চিঠি মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়ে দেবো। তোমার বিকাশ ভবন আমার বাড়ির ঠিক উল্টো দিকে, ঠিক আছে? মুখ্যমন্ত্রীর বার্তার পরেই চাকরিহারাদের বাঁচাতে সুপ্রিম কোর্টে রাজ্য প্রশাসনিক সমস্যার কারণ দেখিয়ে আজ শুনানির আবেদন দেখার আশ্বাস প্রধান বিচারপতির। মুখ্যমন্ত্রীর প্রস্তাবে নারাজ চাকরিহারাদের একাংশ, স্বেচ্ছাশ্রমের প্রস্তাব খারিজ করে মেদিনীপুরে বিক্ষোভ, সিউড়িতে ডিআই অফিসে তালা বিজেপির। অস্বস্তির মধ্যেই রাজ্যে স্বস্তি, অতিরিক্ত শূন্যপদে মন্ত্রিসভার সিদ্ধান্তে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ, অনুমোদন দিয়েছিলেন রাজ্যপাল, জানালো সুপ্রিম কোর্ট। একসঙ্গে 26,000 চাকরি হারা, স্কুলে স্কুলে শিক্ষক সংকট, কোথাও ক্লাস নিলেন অবসরপ্রাপ্তরা, কোথাও পরীক্ষায় গার্ড প্রাক্তনীরা। পার রুম একটা করে টিচার আমরা পরীক্ষা চালাচ্ছি। নতুন ওয়াকফ আইন কার্যকরের বিজ্ঞপ্তির দিনই অশান্ত জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ সুতিতে জারি বিএনএস এর 163 ধারা, মিটিং মিছিলে নিষেধাজ্ঞা। বাম আমলেও পুলিশ আমাদের পেটায়নি, জঙ্গিপুর নিয়ে অভিযোগ খোদ মন্ত্রী। আইন শৃঙ্খলার হাল স্পষ্ট, খোঁচা সিপিএম এর, কেন্দ্রীয় বাহিনী নামানোর দাবি শুভেন্দু। বিকেল 4টা থেকে শুরু, 1.5 ঘন্টা ধরে জঙ্গিপুরের অমরপুরে বিক্ষোভকারীদের তাণ্ডব, রেহাই পেল না বীরভূম থেকে আসা নবদম্পতির গাড়িও। ওয়াকফ প্রতিবাদে জ্বলল জঙ্গিপুর, পুলিশের গাড়িতে আগুন, কেন্দ্রীয় বাহিনী দাবি শুভেন্দুর, পুলিশকে নিশানা মন্ত্রী সিদ্দিকুল্লাহর। ঘণ্টাখানেক সঙ্গে সুমন, রাত 8টা। হনুমান জয়ন্তীতে রেড রোডে মিছিলের অনুমতি পাবে বিজেপি? আজ হাইকোর্টে শুনানি। ঘণ্টাখানেক সঙ্গে সুমন, রাত 8টা।
আমি এবার তন্ময় মুখোপাধ্যায়ের কাছে যাব। তন্ময় দা, শিক্ষক শিক্ষিকারা যারা যোগ্য নিজেদেরকে দাবি করছেন বারবার আমরা দেখতে পাচ্ছি, এবার তারা একবার নিজেদের অধিকারের জন্য রাস্তায় নামতে বাধ্য হচ্ছেন। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বৈঠক করলেন, কিন্তু চাকরিহারারা বলছেন কোন রকম দিশা তারা দেখতে পেলেন না। দেখুন, হচ্ছে নতুনভাবে কোনো সমাধানের সূত্র বেরোলে আমরা তাকে স্বাগত জানাই, কিন্তু আমাদের অবস্থানটা প্রথম থেকে পরিষ্কার যে দুর্নীতি করে যেন একজনও শিক্ষকের পদে না থাকেন, আর ঘুষ দিয়ে চাকরি না যারা পেয়েছেন, আর যোগ্য প্রার্থী যেন একজনেরও চাকরি না চলে যায়। এবং এটাতে এসএসসি কে বলা হয়েছিল যে সেটাকে বাঁচতে, সরকারকে বলা হয়েছিল, তারা করেনি, তার জন্য আজকে এই অবস্থা সৃষ্টি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এখন যেটা বলছেন এটা ললিপপ, অনেকে বলছে দিলেন, ললিপপ দিলেন না, উনি ললিপপ দেখালেন, আর সেই ললিপপের মধ্যে বিষ আছে, ওই ললিপপ খেলে তাদের আরো অসুবিধা হবে। উনি যেগুলো তাদেরকে করতে বলছেন যে আপনারা চাকরি চালিয়ে যান, আপনারা কাজ চালিয়ে যান, সেগুলো হচ্ছে কোর্টের অবমাননা হবে, তারা কোর্টের অবমাননার দায়ে পড়বেন। এবং উনি এবার এটা বলছেন যে আপনাদের তো নোটিফাই করা হয়নি, তো নোটিফাইটা করার দায়িত্ব কার? যেখানে এসএসসি রয়েছে, মধ্যশিক্ষা পর্ষদ রয়েছে, সরকার রয়েছে, তার দায়িত্ব নোটিফাই করা। এক সেকেন্ড, সেটা হচ্ছে অন্য কিছু নয়। এই যে সদর্থক কথাবার্তা শুনলাম আমরা অভিজিৎ গঙ্গোপাধ্যায়, ব্রাত্য বসু, এটা টেলিভিশন চ্যানেলে শুনতে ভালো লাগলো, কিন্তু বাস্তবতার জায়গাটা আমরা যারা আন্দোলনকে খুব কাছ থেকে দেখেছি আমরা জানি যে এইটা এতটা সহজ হওয়ার সুযোগ কম। কারণ এসএসসির পরীক্ষা নিয়ামক সংস্থা, এসএসসির দেওয়ার কথা যোগ্য অযোগ্য প্রার্থী তালিকা। এখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিভাবে ব্যাপারটা সহায়তা করবে সেটা তিনি জানেন, আর ব্রাত্য বসু কিভাবে নেবেন সেটা ব্রাত্য বসুর হাতে কোনো ক্ষমতা নেই, ক্ষমতা আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। এই যে আমরা রায়ের যে 35 নম্বর পাতায় আমরা দেখেছি যে নির্দিষ্টভাবে সুপারিশপত্র এবং নিয়োগপত্র এই দুটো সংখ্যার মধ্যে ফারাক আছে, এই পুরো বিষয়টা এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, ওএমআর শিট ইচ্ছে করে বিকৃত করা হয়েছে। এখন এই ওএমআর শিট উদ্ধার করার জায়গা আছে কিনা আমি আগে গুলিয়ে দেওয়া রয়েছে, এবং সেই গুলিয়ে দেওয়াটা কিন্তু নেতাজি স্টেডিয়ামে প্রতিষ্ঠিত করেছেন। যোগ্য অযোগ্য এমন গুলিয়ে গেছে, এমনকি যে কারণে আমরা দেখতে পেলাম, আপনাদের অন্যভাবে নেবেন না, আপনারা সাংবাদিকদের একটা অংশ টেলিভিশন চ্যানেলে বোঝাবার চেষ্টা করছে কি এমন অপরাধ করেছে, চাকরি চলে গেছে একজন অযোগ্য শিক্ষককে পাশে বসিয়ে। এই ঘটনা ঘটেছে, এই ঘটনাটায় একদল অযোগ্য শিক্ষকও একটা লাইসেন্স পেয়ে গেছে। এই ব্যাপারটা সমাজের পক্ষে ক্ষতিকর, পরবর্তী প্রজন্মের পক্ষে ক্ষতিকর। ডিওআই অফিসে গতকাল মেদিনীপুর শহরেই তালা লাগানো হয়েছিল, এবং আজকে সেটা চারদিকে ছড়িয়ে পড়বে। আমরা একটা বিষয় খুব স্পষ্ট জানাচ্ছি, যোগ্য অযোগ্য তালিকা কিন্তু নির্দিষ্ট করা যায়। এই যে গুলিয়ে দেওয়ার চেষ্টা, সেই গুলিয়ে দেওয়ার চেষ্টায় কোথাও গিয়ে সফলতা পাওয়া গেছে, এবং এমন গুলিয়ে দেওয়া হয়েছে যোগ্য অযোগ্য আলাদা করা গেল না, যে কারা ভুগছে, যারা যোগ্য তারা ভুগছে, তাদের চাকরি নেই। এটা ইচ্ছাকৃতই করা যায়নি। আজকে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্ট বারবার চেয়েছে, পরীক্ষা যে দিয়েছে, খুব সামান্য ছোট্ট একটা উদাহরণ, একজন টিচার 10 জনের খাতা দেখছেন, 3 জনকে 10-এ 10 দিয়েছেন, 2 জনকে 7 দিয়েছেন, তিনিই বলতে পারবেন কেন 10 দিয়েছেন, কেন 7 দিয়েছেন। এসএসসি এখানে বলতে পারবে এসএসসি কারা যোগ্য কারা অযোগ্য। সুপ্রিম কোর্টের কাছে যোগ্য অযোগ্য তালিকা চেয়েছেন, সুপ্রিম কোর্ট কি করতে বলবে, কি করে বলবে? আজকে পরীক্ষা তো এসএসসি দিচ্ছে, গুলিয়ে দিলে হবে না, মানুষকে গুলিয়ে দিলে এটা হচ্ছে মাস্টার ডিগ্রি পিএইচডি ছেলেদের গোলাচ্ছেন, তারা সব বোঝেন, এরা নবম দশম পড়ান, একাদশ দ্বাদশ পড়ান। আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তার অর্ডারে লিখছে, নিয়োগ অনিয়মের তথ্য থাকা সত্ত্বেও স্কুল সার্ভিস কমিশন তার খামতি অনিয়ম ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। মানে শিশুদের ধামাচাপা দেওয়ার চেষ্টা, রাজনৈতিক আকচাকচি, সবের মধ্যে যাদের ভবিষ্যৎ অন্ধকারে চলে গেল, যাদের পরিবার একেবারে অন্ধকারে ঢেকে গেল, তারা আজ রাস্তায় নেমে আন্দোলন করবেন বলে ঠিক করেছেন। এই বিষয়ে এখন আলোচনা শেষ করছি, তবে পরবর্তী পর্বে কি বিষয়ে আমাদের আলোচনা থাকছে, মুর্শিদাবাদের জঙ্গিপুরে একেবারে তুলকালাম পরিস্থিতি কেন হলো, রাখবো আপনাদের সামনে একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকবেন। ফটাফট যোগ্যদের চাকরি ফেরাতে ফর্মুলা নিয়ে আজ শিক্ষামন্ত্রীর কাছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ব্রাত্য মারফত চিঠি দেবেন মুখ্যমন্ত্রীকে। ঘণ্টাখানেক সংবাদ অনুষ্ঠানে নির্ঘণ্ট নির্ধারণ। মুখ্যমন্ত্রীর বার্তার পরেই চাকরিহারাদের বাঁচাতে সুপ্রিম কোর্টে রাজ্য প্রশাসনিক সমস্যার কারণ দেখিয়ে আজ শুনানির আবেদন, দেখার আশ্বাস প্রধান বিচারপতির।
একসঙ্গে 26,000 চাকরি হারা, স্কুলে স্কুলে শিক্ষক সংকট, কোথাও ক্লাস নিলেন অবসরপ্রাপ্তরা, কোথাও পরীক্ষায় গার্ড প্রাক্তনীরা। পার রুম একটা করে টিচার আমরা পরীক্ষা চালাচ্ছি। নতুন ওয়াকফ আইন কার্যকরের বিজ্ঞপ্তির দিনই অশান্ত জঙ্গিপুর। রঘুনাথগঞ্জ সুতিতে জারি বিএনএস এর 163 ধারা, মিটিং মিছিলে নিষেধাজ্ঞা। ফটাফট নিবেদন করছে SBIHM, best college for MBA, BBA, Computer Science, Fashion Design. চুলকুনি, র্যাশ আর ঘামাচির জেরে যখন সারা গায়ে হয় চিড়বিড়ানি, তখন আর মাথা চলে না। স্মার্ট হও বোরোলিনের সুথলের সাথে। স্নান করো নিমের গুণে ভরা সুথল স্প্রে বা লিকুইড মাখো, চিড়বিড়ানি থেকে মুক্তি পাও। मेरे 6 पैक वो तो मेरे पास भी है, तो देखें। मंडे, ट्यूसडे, वेडनेसडे, थर्सडे, फ्राइडे, सैटरडे और संडे तुम और ये कोजी। ये नहीं तो कुछ नहीं। Dreaming of a shining career in IT and data science, finance, healthcare? Join us, Dinabandhu Andrews Institute of Technology and Management, Kolkata. Be better educated. যোগ্যদের চাকরি ফেরাতে ফর্মুলা নিয়ে আজ শিক্ষামন্ত্রীর কাছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ব্রাত্য মারফত চিঠি দেবেন মুখ্যমন্ত্রীকে। ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে নির্ঘণ্ট নির্ধারণ। আপনি আমার বিকাশ ভবনে আসুন, আপনি আমার হাতে চিঠি দিন, আমি ওই চিঠি মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়ে দেবো। তোমার বিকাশ ভবন আমার বাড়ির ঠিক উল্টো দিকে, ঠিক আছে? মুখ্যমন্ত্রীর বার্তার পরেই চাকরিহারাদের বাঁচাতে সুপ্রিম কোর্টে রাজ্য। প্রশাসনিক সমস্যার কারণ দেখিয়ে আজ শুনানির আবেদন, দেখার আশ্বাস প্রধান বিচারপতির। মুখ্যমন্ত্রীর প্রস্তাবে নারাজ চাকরিহারাদের একাংশ, স্বেচ্ছাশ্রমের প্রস্তাব খারিজ করে মেদিনীপুরে বিক্ষোভ। সিউড়িতে ডিআই অফিসে তালা বিজেপির। অস্বস্তির মধ্যেই রাজ্যে স্বস্তি, অতিরিক্ত শূন্যপদে মন্ত্রিসভার সিদ্ধান্তে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ। অনুমোদন দিয়েছিলেন রাজ্যপাল, জানালো সুপ্রিম কোর্ট। একসঙ্গে 26,000 চাকরি হারা, স্কুলে স্কুলে শিক্ষক সংকট, কোথাও ক্লাস নিলেন অবসরপ্রাপ্তরা, কোথাও পরীক্ষায় গার্ড প্রাক্তনীরা। পার রুম একটা করে টিচার আমরা পরীক্ষা চালাচ্ছি। নতুন ওয়াকফ আইন কার্যকরের বিজ্ঞপ্তির দিনই অশান্ত জঙ্গিপুর। রঘুনাথগঞ্জ সুতিতে জারি বিএনএস এর 163 ধারা, মিটিং মিছিলে নিষেধাজ্ঞা। বাম আমলেও পুলিশ আমাদের পেটায়নি, জঙ্গিপুর নিয়ে অভিযোগ খোদ মন্ত্রী। আইন শৃঙ্খলার হাল স্পষ্ট, খোঁচা সিপিএম এর। কেন্দ্রীয় বাহিনী নামানোর দাবি শুভেন্দু। বিকেল 4টা থেকে শুরু, 1.5 ঘন্টা ধরে জঙ্গিপুরের অমরপুরে বিক্ষোভকারীদের তাণ্ডব। রেহাই পেল না বীরভূম থেকে আসা নবদম্পতির গাড়িও। ওয়াকফ প্রতিবাদে জ্বলল জঙ্গিপুর, পুলিশের গাড়িতে আগুন। কেন্দ্রীয় বাহিনী দাবি শুভেন্দুর, পুলিশকে নিশানা মন্ত্রী সিদ্দিকুল্লাহর। ঘণ্টাখানেক সঙ্গে সমান রাত 8টা। হনুমান জয়ন্তীতে রেড রোডে মিছিলের অনুমতি পাবে বিজেপি? আজ হাইকোর্টে শুনানি। ঘণ্টাখানেক সঙ্গে সমান রাত 8টা। এক ঝলকে নতুন ওয়াকফ আইন কার্যকরের বিজ্ঞপ্তির দিনই অশান্ত জঙ্গিপুর। রঘুনাথগঞ্জ সুতিতে জারি বিএনএস এর 163 ধারা, মিটিং মিছিলে নিষেধাজ্ঞা। বাম আমলেও পুলিশ আমাদের পেটায়নি, জঙ্গিপুর নিয়ে অভিযোগ খোদ মন্ত্রীর। আইন শৃঙ্খলার হাল স্পষ্ট, খোঁচা সিপিএম এর। কেন্দ্রীয় বাহিনী নামানোর দাবি শুভেন্দুর। মহিলা সাংসদকে নিয়ে তৃণমূলে বেলাগাম গৃহযুদ্ধ। নারুয়ার টাকা খাওয়ার জন্য, সৌগত রায়ের জন্য নষ্ট হয়নি। ও একটা ব্যর্থ আইনজীবী, কল্যাণকে চিফ হুইপ রাখা উচিত নয়। রাজ্যের আরো একটি মামলায় সিবিআই। নদিয়ায় পুলিশের মারে খুনের মামলায় অভিযুক্তের মৃত্যুর অভিযোগে কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে তদন্তের নির্দেশ হাইকোর্টে। চাটা দে, আমার একটা চা দেন। আমারটা বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।
সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে বিক্ষোভ ঘিরে জঙ্গিপুরে তুলকালাম পরিস্থিতি। পুলিশের সঙ্গে অবরোধকারীদের সংঘর্ষ, পুলিশের গাড়ি ভাঙচুর, আগুন ধরিয়ে দেওয়া হয়। একদম সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। জমায়েত ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশের গাড়িতেও আগুন লাগিয়ে দেওয়া হয়। অশান্তির প্রেক্ষিতে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ ও সুতি থানা এলাকায় গতকাল সন্ধ্যে 6টা থেকে 48 ঘন্টার জন্য বিএনএস এর 163 ধারা জারি করা হয়েছে। জঙ্গিপুর মহকুমায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। বিয়ে করে ফিরছিলেন নিজের জায়গায়, বরকনের সেই গাড়িতেও হামলা দুষ্কৃতীদের, ভয়ে কাঁটা গাড়ির চালক। দেখুন, এই মুহূর্তে পার্থ ঘোষ নামে এক ব্যক্তি, তিনি গাড়ি নিয়ে আসছিলেন নয়ালাটি থেকে। তিনি একটি বিয়ে বাড়িতে যাচ্ছিলেন, তার ভাড়ার গাড়ি রয়েছে এবং সেই গাড়ির ওপরে মাঝ রাস্তায় হামলা চালানো হয় কিছুক্ষণ আগে। কি হয়েছিল ঘটনাটা বলুন তো, কোন দিক থেকে আসছিলেন, তারপর কি হলো? আমি নলহাটি থেকে এসে নিস্তে হয়ে এলাম, নিস্তে রেলগেট ফুকারতল দিয়ে রেলগেট ক্রস করলাম। রেলগেট ক্রস করে এসে আপনারা একদম বাড়ি মারতে শুরু করে দিল গাড়িতে। কারা? ওটা তো চিনতে পারছি না কারা ছিল, কারণ হচ্ছে মুখটুক বাঁধা ছিল, দিয়ে একদম ভাঙচুর করতে শুরু করে দিল। কেন, কিছু জিজ্ঞাসা করলো? তারা কিছু বলছিল? গাড়ির আগে হয়ে একদম কিছু দেখা দেখি নাই, বাড়ি মারতে শুরু করলো, কোনো কিছু জিজ্ঞেস করেনি। তারপর কি কোনো রকমে বেঁচে এসেছে? হ্যাঁ, বেঁচে বলতে গাড়ি টেনে নিলাম। তখন যখন গাড়ি ভাঙচুর করতে নিয়ে গেছে তখন কে থাকবে, ওই অবস্থায় গাড়ি টেনে নিয়ে চলে এলাম। কোথায় যাচ্ছিলেন আপনি? ফুলের মালা দেখতে পাচ্ছি। ওই বিয়ে করে নিয়ে আসছিলাম, মানে বিয়ে করতে গেছিল গাড়ি নিয়ে, আমি নিয়ে আসছিলাম। ব্যাস। আনতে গেছিলেন না আনতে যাচ্ছে? নিয়ে গেছিলাম কিনা বিয়ে করতে, এবার বউ নিয়ে আসছিল। তাদের নামিয়ে দিয়েছেন অন্য জায়গায়? তাদের নামালাম, মানে ভাঙচুর অবস্থাতে নামালাম। যখন ভাঙচুর হচ্ছে তখন বড় বউ গাড়িতে? ওরা ছিল, ওই তো মালা টালা পড়ে আছে ফুলের, ওরা ছিল। তারপর কোথায় নামালেন তাদের? তাদের এলের উপরে নামালাম। এখন সেই জায়গা থেকে এখন আপনি কোন দিকে যাচ্ছেন? আমি এখন ঘোরসালা। পুলিশ ছিল না যখন এইসব হচ্ছে? না, তখন ছিল না। পুলিশ পরে এলো, দেখলো, দিয়ে চলে গেল। আমরা দেখতে পাচ্ছি যে একটি বিয়েবাড়ির গাড়ি, সেখানে এইভাবেই কিন্তু ভাঙচুরের ঘটনা ঘটেছে। সে সময় বরকনেকে নিয়ে গাড়ি নিয়ে আসছিলেন এই গাড়ির চালক। নলহাটির থেকে তিনি আসছিলেন, তার গন্তব্য ছিল ওমরপুরের দিকে, গাড়ির মুখ ছিল। সেই গাড়ির ওপরে মাঝ রাস্তায় হামলা চালানো হয় এবং গাড়ি ভেঙে, পিছনের কাজ ভেঙে চুরমার করে হয়ে গিয়েছে, গুড়িয়ে দেওয়া হয়েছে। এবং সেই সময় গাড়িতে বরকনে উপস্থিত ছিল, সেই অবস্থাতে হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনার পর প্রাণ ভয়ে গাড়ি নিয়ে চালক কোনো রকমে ওমরপুর অবধি এসে পৌঁছেছেন এবং এখানে এই মুহূর্তে গাড়ি নিয়ে তিনি দাঁড়িয়ে রয়েছেন। জঙ্গিপুরের পরিস্থিতি কতটা উত্তপ্ত হয়ে ওঠে একেবারে ছবিতেই তা স্পষ্ট। এখনের আপডেটটা একবার জানবার চেষ্টা করব। সরাসরি সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, দেখো, জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। যে জাতীয় সড়ক প্রায় 3-3.5 ঘন্টা অবরুদ্ধ হয়ে পড়েছিল গতকাল বিকেল 4টে থেকে সন্ধ্যে 7টা 7:30 পর্যন্ত, সেই জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। জাতীয় সড়ক থেকে রাজ্য সড়কে ঢোকার যে রাস্তা, অর্থাৎ ওমরপুর জঙ্গিপুরের দিকে, রঘুনাথগঞ্জের দিকে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তায় এখনো পুলিশি টহলদারি চলছে। পুলিশ মোতায়েন করা হয়েছে, বিশাল সংখ্যায় র্যাব কমব্যাট ফোর্স রয়েছে, যাতে কোনো রকম ভাবে কোনো হিংসাত্মক ঘটনা আর না ঘটতে পারে তার দিকে সতর্ক নজর রেখেছে জঙ্গিপুর জেলা পুলিশ প্রশাসন। এবং যে ভারতীয় ন্যায় সংহিতার 163 ধারা জারি করা হয়েছে, সেই মোতাবেক 5 জনের বেশি কোনো রকম জমায়েত করা যাবে না, স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। কোনো রকম আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র, কেরোসিন, পেট্রোল, ডিজেল নিয়ে ক্যারি করে রাস্তা দিয়ে যাতায়াত করা যাবে না। যে স্পষ্টভাবে বলে দেওয়া আছে, কোনো রকম র্যালি, কোনো রকম জনসভা থেকে বক্তব্য দেওয়া
যাবে না এই সুতি এবং রঘুনাথগঞ্জ থানা এলাকার মধ্যে, যেখানে এই 163 ন্যায় সংহিতার 163 ধারা জারি করা হয়েছে। কোনো রকম প্ররোচনামূলক বক্তব্য রাখা যাবে না, একদম স্পষ্ট করে দেওয়া হয়েছে। পুলিশের তরফ থেকে আবেদন রাখা হয়েছে যাতে হিংসাত্মক কোনো ঘটনা না ঘটে, মানুষজন যাতে শান্ত থাকেন, এই বার্তা দেওয়া হয়েছে পুলিশের তরফে, জেলা পুলিশের তরফে। যে জায়গাতে ভাঙচুর হয়েছিল গতকাল, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল, সেই গাড়িগুলিকে পুলিশ নিয়ে গিয়েছে পার্শ্ববর্তী থানাতে এবং এলাকায় পুলিশের টহল চলছে, র্যাব মোতায়েন করা হয়েছে, কমব্যাট ফোর্স মোতায়েন করা হয়েছে, আধিকারিক পর্যায়ের অফিসাররা আজকে রাস্তায় রয়েছেন। কিন্তু যে বিষয়টা গতকাল ঘটেছিল, তখন পুলিশের সংখ্যা কম থাকার কারণে যে বিপুল পরিমাণ বিক্ষোভকারী বিভিন্ন দিক থেকে জড়ো হয়েছিলেন, তাদেরকে সামাল দিতে পারেনি পুলিশ। পরবর্তীতে বাড়তি ফোর্স নিয়ে এসে বহরমপুর থেকে, মুর্শিদাবাদ পুলিশ জেলা থেকে এবং জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্ট থেকেও বাড়তি ফোর্স এনে কিন্তু পরিস্থিতিকে সামাল দেওয়া হয়েছে। সেই স্থিতাবস্থা এখনো পর্যন্ত বজায় রয়েছে। বেশ, ধন্যবাদ সন্দীপ। জঙ্গিপুরের এই যে ছবি আমরা একদম গতকাল দেখতে পেলাম, একের পর এক সেই ছবি আপনাদের সামনে রেখেছিলাম, যা মনে করিয়ে দিচ্ছে 2020 সালের 29শে জানুয়ারি যখন সিএ এনআরসির বিরোধিতায় একটা উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়, একেবারে সেই ঘটনা আমাদের মনে করিয়ে দিচ্ছে। কিন্তু দেবনারায়ণ দা, মানে যা ছবি আমরা দেখতে পেলাম, তাতে করে মানে পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হলো, মানে এলাকার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আবারও প্রশ্নের মুখে। প্রশ্নের তো মুখে, প্রশ্ন হচ্ছে কি এক ধরনের লোক, আচ্ছা ওয়াকআপ বিলিতে মুখ্যমন্ত্রী বা বামেরা, কংগ্রেস এরা তো পুরো বিরোধিতা করেছে এবং এক চোটে একসঙ্গে বিরোধিতা করেছে, বিরোধীরা ভোট দিয়েছে, সংখ্যাগরিষ্ঠ হওয়ার ফলে সরকার পক্ষ জিতে গেছে। প্রশ্নটা কোথায়? এই বিদ্রোহ করে কি ওয়াকআপ বিল ফেরত আনা যাবে? মানে হিংসা কেন? হ্যাঁ, আন্দোলন অবশ্যই করা, আমাদেরও হিংসা কেন? না না, আন্দোলন করুন না, শান্তিপূর্ণ আন্দোলন করুন, বহুদিন করুন, কিন্তু একটা কথা বলছি, আপনি বলুন, এই যে বললেন যে সিএ এনআরসির সময় আপনার মনে থাকবে যে এই রকম অবস্থা বা এতে আরো খারাপ অবস্থা হয়েছিল, 400 কোটি টাকার বেশি সরকারি সম্পত্তি নষ্ট হয়েছিল, আজ পর্যন্ত একটা টাকা সরকার রিকভার করতে পেরেছে না। না, তার মানে কি সরকার প্রশ্রয় দিয়েছে, সেই প্রশ্রয় দেওয়ার জন্য আবার হচ্ছে প্রশ্রয় তো না, সরকার কিছু করেনি, ওরা জানে আমরা এগুলো করলে পাবে। আবার প্রধানমন্ত্রী বলে আমরা চেহারা দেখে চেনা যায়, আমরা ভোট পাই। এখন প্রধানমন্ত্রী বলেছিল চেহারা দেখে চেনা যায়, এই ধরনের বক্তব্য রাখা উচিত না, কোনো আন্দোলন রাখা উচিত না। হচ্ছে এই কারণে যে এই সরকার কোনো ব্যবস্থা নেয় না, সম্প্রদায়কে দোষণ করে, সেটা বাদ দিলাম, কিন্তু এক ধরনের লোক আপনি যে কথাটা বলছেন, এক ধরনের লোক সমর্থন করা হচ্ছে, এরা বলছে সংবিধান মানছে না, সেটা কতিপয় কিছু হিংসাশ্রয়ী লোক থাকে, তারা সাধারণ লোক না, তারা আপনারা ওইটাকে মিনি বাংলাদেশ বলে দিয়েছেন। কিন্তু আপনি মিনি বাংলাদেশ বলে দিয়েছেন, ওই তৃণমূল চেষ্টা করছে পশ্চিম বাংলা। আপনি দেখতেই তো পাচ্ছেন কোন দিকে আলোচনা চলে যাচ্ছে, আপনি তো দেখতেই পাচ্ছেন কোন দিকে আলোচনা, এইটাই হচ্ছে সমস্যার জায়গা। কথা বলতে দিন না, আশ্চর্য, আপনারাই বলুন, আপনারাই চালান না আলোচনা। আপনি নির্দিষ্টভাবে, আমি খুব স্পষ্টভাবে জানাচ্ছি, এইভাবে আন্দোলন করে আমরা ওয়াকফ বলে আমরাও বিরোধী, আমরা এই ওয়াকফ সংশোধনের বিরোধী, কিন্তু এইভাবে আন্দোলন করে আমাদের যে মূল লক্ষ্য সেটাকে গুলিয়ে দেওয়া হচ্ছে। এক, দুই হচ্ছে যে সাম্প্রতিককালের যে বৃহত্তম সমস্যা আমাদের রাজ্যের, সেই দিক থেকে চোখ সরিয়ে নেওয়া। আমি একটু থামাচ্ছি, কারণ এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, কালকের যে উত্তপ্ত পরিস্থিতি, একদম সেই ছবি আপনাদের সামনে রেখেছিলাম, সেই ঘটনায় এখনো পর্যন্ত 19 জনকে গ্রেপ্তার করা হয়েছে, সেই খবর সামনে আসছে। আরো তথ্য আমরা জানবো, আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, গতকালকের ঘটনায় রঘুনাথগঞ্জ থানা পুলিশ 19 জনকে গ্রেপ্তার করেছে, তাদের আজকে জঙ্গিপুর আদালতে তোলা হবে এবং তাদের কিছু জনকে পুলিশ হেফাজতে নিয়ে এই ঘটনার পিছনে কি কারণ ছিল, এটা হঠাৎই এই ধরনের ঘটনা ঘটেছে না পরিকল্পিত কোনো উদ্দেশ্য নিয়ে এই ঘটনা ঘটানো হয়েছে, সেটা পুলিশ জানার চেষ্টা করবে। এবং এই ঘটনার পরে কিন্তু পুলিশের পক্ষ থেকে যে ভিডিও ফুটেজ রয়েছে সেগুলোকে খতিয়ে দেখে আরো কারা কারা যুক্ত তাদের নিয়েও তল্লাশি কাজ জারি রয়েছে বলে আমরা পুলিশ সূত্রে জানতে পারছি।
বেশ বেশ ধন্যবাদ রাজীব। অর্থাৎ এই যে গোটা ঘটনা, গতকালের যে উত্তপ্ত পরিস্থিতি, তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই রাজনৈতিক তরজাও তুঙ্গে। মানে উপদ্রুত এলাকায় একেবারে কেন্দ্রীয় বাহিনী নামানোর দাবি তুলেছেন কে? বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি একেবারে পুলিশের ভূমিকা নিয়ে এই প্রশ্ন তুলে দিয়েছেন, শুনুন। সবকিছুর মূলাধার হচ্ছে মমতা ব্যানার্জি। গাড়ি জ্বলছে, প্যারামিলিটারি নামাতে বলুন। পুলিশের গাড়ি জ্বলছে বাংলায়। 14 বছর একজনই পুলিশ মন্ত্রী, তার নাম মমতা ব্যানার্জি। সিপিএম এর পুলিশ কিন্তু আমাদের লাঠি চার্জ করে, এটা সত্য কথা। আমরা সুযোগই দিই, বহু সভা করেছি। তো পুলিশকে লাঠি চার্জ করতে হলে কেন আমি সেটা জানি না। যারা আন্দোলন করবেন হিংসাত্মক আন্দোলন করলে ফেল হয়ে যাবে। আমরা হিংসা চাই না। হিংসা হলে আমরা আটকে যাব, ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আমি এখান থেকে একটু দেবনারায়ণদার কাছে যাবো। দেবনারায়ণদা, একেবারে সিদ্দিকুল্লাহ চৌধুরী মন্ত্রিসভার সদস্য, তিনি একদম পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছেন। না, উনি আবার দুটো কথা বলেছেন এক ধরনের। হিংসা আমরা চাই না, তার মানে কি পুলিশ কেন লাঠাচ্ছে? হিংসা করেছিল বলে পুলিশ এইটা 19 জনকে আটক করেছে না। উনি যে বক্তব্য রেখেছেন এটা গেলে ভাষা। উনি বলছে হিংসা করলে আমাদের আন্দোলন থেমে যাবে, সুতরাং হিংসা করেছে, আটক করেছে। সুতরাং এই প্রশ্ন ওনার বক্তব্যের সঙ্গে মেলে না। উনি হিংসা করা উচিত নয়, হিংসা করলে আমাদের আন্দোলন, শুধু হিংসা করেছে বলেই তো সমস্যা। আন্দোলন করুন। আমি তো সরকারি সম্পত্তি ধ্বংস হচ্ছে, সেই পয়সা কি করে আসবে? সেই পয়সা কে দেবে? আমরা দেব নিশ্চয়ই। তার জন্যই তো 19 জন আটক করেছে। আমি তো বলছি হিংসার একটা ধরনের খুব কম লোকই করে, তারা এই জিনিসটাকে হিংসা বলুন করিয়েছে। তৃণমূল করে না, তৃণমূল করিয়েছে, ওখানকার নেতারা করিয়েছে। কিছু লোক আপনারা মনে করছেন এমনি আমি এবার অধীর চৌধুরী তিনি কি বলেছেন সেই বক্তব্য আপনাদের সামনে রাখবো, যে প্রতিবাদের অধিকার আছে কিন্তু তা যেন সাম্প্রদায়িক রং না নেয়। শুনুন কি বলেছেন অধীর চৌধুরী। ওয়াকফ বিলের প্রতিবাদ করার অধিকার সকলের আছে, শান্তিপূর্ণভাবে সবাই প্রতিবাদ করছে, আমরাও করব, কিন্তু কোনো প্রতিবাদী যেন কোনো সাম্প্রদায়িক রং না নেয়। মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে আপনাদের চ্যানেলের মাধ্যমে এটাই আবেদন করব, শুধু জঙ্গিপুরে আজকে যে পরিস্থিতি হয়েছে সবাইকে শান্ত থাকার জন্য বলবো, এবং আন্দোলন করার অধিকার আছে ঠিকই, আন্দোলনের নামে এইভাবে বিশৃঙ্খলা তৈরি করা বা পুলিশ প্রশাসনের উপরে আক্রমণ নামিয়ে আনা মোটেই সমুচিত কাজ। শীর্ষেন্দু সিংহ রায়, সংবিধানের 19(1) এবং 19(2)তে বারবারই বলা হয়েছে প্রত্যেক নাগরিকের সভা সমাবেশ বাক স্বাধীনতা সব আছে, কিন্তু শান্তিপূর্ণভাবে। আচ্ছা, পুলিশের গোয়েন্দা বিভাগ কি উঠে গেছে? গোয়েন্দা বিভাগের কাছে কোনো খবর ছিল না যে এত বড় আন্দোলন হতে যাচ্ছে, এই পুলিশের ওপর অত্যাচার করবে, পুলিশের গাড়ি পড়াবে। আজকে সরকারি কোনো কর্মচারীর ওপর হাত দেয়া ভারতীয় ন্যায় সংহিতার 121(1) এবং 121(2) এই ধারায় মামলা করতে হবে। 19 জনকে গ্রেপ্তার নয়, 91 জনকে গ্রেপ্তার করতে হবে। এই কয়েকজন মাত্র করেছেন কিসের জন্য? আজকে আন্দোলনটা যে এইভাবে হিংসাত্মক হবে, পুলিশের কাছে কোনো খবর নেই, তাহলে পুলিশ করছেটা কি? সেই জায়গায় ঠিক সিদ্দিকুল্লাহ চৌধুরী যে কথা বলেছেন যে একেবারে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছেন, আপনিও সেটাই বলছেন, মানে ঠিকই বলেছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। পুলিশের কাছে কোনো খবর থাকবে না, গোয়েন্দা বিভাগ তো সেই জন্য। আজকে 16 এপ্রিল সুপ্রিম কোর্টে এই মামলাটা এখনো পর্যন্ত পেন্ডিং, মামলাটা হবে। কিন্তু ওয়াকফের সংশোধনীতে প্রতিবাদ করবেন, ঠিক আছে, অবশ্যই করবেন, তার অধিকার আছে, কিন্তু শান্তিপূর্ণ হবে কি অশান্তিপূর্ণ হবে সেটা পুলিশ নিজে জানবেন না যে তাদের উপর অত্যাচার হতে পারে, কোন নাগরিকের উপর অত্যাচার হতে পারে, মানুষের উপর অত্যাচার হতে পারে। পুলিশের কাজটা সেটাই। এই পরিকল্পনা সেই জায়গা থেকে পুলিশ কেন এরকম করবেন? কেন পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা করবেন না? ক্ষমতা নেই, কারণ হচ্ছে এটা হচ্ছে নবান্ন থেকেই বলবে ওদেরকে জেল থেকে ছেড়ে দাও। সিএ পরে তাই হয়েছিল, কারণ পুলিশ কিছু করতে পারে না, কারণ ভোট ব্যাংক ভোট ব্যাংক চলে যাবে। সেই জন্য আমরা দেখেছি কারা কি করেছে। এই যে আপনি মহাকুম্ভ কি হয়েছে থাকে, তাদের ধরা হচ্ছে, এগুলো সাধারণ মানুষ করে না।
সাধারণ কিন্তু এলাকায় তো আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকছে না দীপানন্দা, আপনি বলছেন ধরা হচ্ছে, এলাকা তো আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক হচ্ছে না। অনুরোধ, একটা সম্প্রদায়কে দোষ দেবেন না, কিছু ক্রিমিনাল তাদের ধরা হচ্ছে, আমরা বলছি এ ধরনের উস্কানি কেউ দেবেন না। হ্যাঁ নিশ্চয়ই পুলিশের গোয়েন্দা বিভাগ ফেল করেছে, অস্বীকার করা নয়, কিন্তু এই নিয়ে একটা ধর্মকে পুরো নামাবেন না, না এইটা বলবেন না, কিছু করেছে এই আমাদের এই বিরোধিতাটাকে এভাবে গুলিয়ে দেওয়ার চেষ্টাটা আমি বিরোধিতা করছি তীব্রভাবে। আন্দোলন তবে আমি একটা বিষয় একটু সামনে রাখতে চাইবো, কারণ রাজ্য পুলিশের তরফে যা পোস্ট করে এখনো পর্যন্ত জানানো হয়েছে যে জঙ্গিপুরের পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে, যারা বিশৃঙ্খলা তৈরি করেছিল তাদের সরিয়ে দেওয়া হয়েছে। জাতীয় সড়কে একেবারে যান চলাচল স্বাভাবিক, যেরকম আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার আমাদেরকে জানাচ্ছিলেন। যারা হিংসা ছড়িয়েছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে, যারা গুজব এবং বিভ্রান্তি ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। সবাইকে অনুরোধ, গুজব ছড়াবেন না, শান্ত থাকুন, এরকমই রাজ্য পুলিশের তরফে পোস্ট করা হয়েছে। আরো বিস্তারিত আলোচনায় ফিরছি একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকবেন। দেওয়ালের রং বা ফ্যান্সি বাথরুম ফিটিংস এর পেছনে ছুটবেন না। ভেতরের শক্তি যা শুধু টিএমটি থেকে পাওয়া যায়, পরখ করে নিন। কোনো সস্তা বা লো কোয়ালিটি টিএমটি তো নয়। জিজ্ঞেস করুন বিল্ডারকে, এটা কিন্তু আপনার পরিবারের সুরক্ষার ব্যাপার। সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে মজবুত ক্যাপ্টেন টিএমটি, বাড়ির আসল শক্তি। অঞ্জলিতে চলছে চৈত্র সেল, গয়নার মজুরিতে পান 75% পর্যন্ত ছাড়। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। What smart AC? Smart AC वो है फिर कमांड्स ना सुने, नीड्स को समझे, जो आपको दे सुकून की नींद, फिर कस्टमाइज स्लीप प्रोफाइल जो बाहर के बदलते मौसम के हिसाब से फॉर्म को रखे सुपर कूल। अच्छा, घर ले आइए पैनासोनिक स्मार्ट एसी और रहिए फ्यूचर रेडी। Panasonic। যোগ্যদের চাকরি ফেরাতে ফর্মুলা নিয়ে আজ শিক্ষামন্ত্রীর কাছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ব্রাত্য মারফত চিঠি দেবেন মুখ্যমন্ত্রীকে। ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে নির্ঘণ্ট নির্ধারণ। আপনি আমার বিকাশ ভবনে আসুন, আপনি আমার হাতে চিঠি দিন, আমি ওই চিঠি মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়ে দেব। তোমার বিকাশ ভবন আমার বাড়ির ঠিক উল্টো দিকে, ঠিক আছে? মুখ্যমন্ত্রীর বার্তার পরেই চাকরিহারাদের বাঁচাতে সুপ্রিম কোর্টে রাজ্য প্রশাসনিক সমস্যার কারণ দেখিয়ে আজ শুনানির আবেদন, দেখার আশ্বাস প্রধান বিচারপতির। মুখ্যমন্ত্রীর প্রস্তাবে নারাজ চাকরিহারাদের একাংশ, স্বেচ্ছাশ্রমের প্রস্তাব খারিজ করে মেদিনীপুরে বিক্ষোভ, সিউড়িতে ডিআই অফিসে তালা বিজেপির। অস্বস্তির মধ্যেই রাজ্যে স্বস্তি, অতিরিক্ত শূন্যপদে মন্ত্রিসভার সিদ্ধান্তে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ, অনুমোদন দিয়েছিলেন রাজ্যপাল, জানালো সুপ্রিম কোর্ট। একসঙ্গে 26,000 চাকরিহারা, স্কুলে স্কুলে শিক্ষক সংকট, কোথাও ক্লাস নিলেন অবসরপ্রাপ্তরা, কোথাও পরীক্ষায় গার্ড প্রাক্তনীরা। পার রুম একটা করে টিচার আমরা পরীক্ষা চালাচ্ছি। নতুন ওয়াকফ আইন কার্যকরের বিজ্ঞপ্তির দিনই অশান্ত জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ সুতিতে জারি বিএনএস এর 163 ধারা, মিটিং মিছিলে নিষেধাজ্ঞা। বাম আমলেও পুলিশ আমাদের পেটায়নি, জঙ্গিপুর নিয়ে অভিযোগ খোদ মন্ত্রী। আইন শৃঙ্খলার হাল স্পষ্ট, খোঁচা সিপিএম এর, কেন্দ্রীয় বাহিনী নামানোর দাবি শুভেন্দু। বিকেল 4টা থেকে শুরু, 1.5 ঘন্টা ধরে জঙ্গিপুরের অমরপুরে বিক্ষোভকারীদের তাণ্ডব, রেহাই পেল না বীরভূম থেকে আসা নবদম্পতির গাড়িও। ওয়াকফ প্রতিবাদে জ্বলল জঙ্গিপুর, পুলিশের গাড়িতে আগুন, কেন্দ্রীয় বাহিনী দাবি শুভেন্দুর, পুলিশকে নিশানা মন্ত্রী সিদ্দিকুল্লাহর। ঘণ্টাখানেক সঙ্গে সমান রাত 8টা। হনুমান জয়ন্তীতে রেড রোডে মিছিলের অনুমতি পাবে বিজেপি, আজ হাইকোর্টে শুনানি। ঘণ্টাখানেক সঙ্গে সমান রাত 8টা। फटाफट যোগ্যদের চাকরি ফেরাতে ফর্মুলা নিয়ে আজ শিক্ষামন্ত্রীর কাছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ব্রাত্য মারফত চিঠি দেবেন মুখ্যমন্ত্রীকে। ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে নির্ঘণ্ট নির্ধারণ। মুখ্যমন্ত্রীর বার্তার পরেই চাকরিহারাদের বাঁচাতে সুপ্রিম কোর্টে রাজ্য প্রশাসনিক সমস্যার কারণ দেখিয়ে আজ শুনানির আবেদন, দেখার আশ্বাস প্রধান বিচারপতির। একসঙ্গে 26,000 চাকরিহারা, স্কুলে স্কুলে শিক্ষক সংকট, কোথাও ক্লাস নিলেন অবসরপ্রাপ্তরা, কোথাও পরীক্ষায় গার্ড প্রাক্তনীরা। পার রুম একটা করে টিচার আমরা পরীক্ষা চালাচ্ছি। নতুন ওয়াকফ আইন কার্যকরের বিজ্ঞপ্তির দিনই অশান্ত জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ সুতিতে জারি বিএনএস এর 163 ধারা, মিটিং মিছিলে নিষেধাজ্ঞা।
তৃণমূলের সংসদীয় দলে গৃহযুদ্ধ। কীর্তি আজাদ থেকে শুরু করে সৌগত রায় ও এক মহিলা সাংসদ একযোগে দলের 3 সাংসদকে নিশানা করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কীর্তি আজাদ, কয়েকজন মহিলা এমপি এবং 2-4 জন মেল এমপি একটা চিঠিতে সিগনেচার নিয়েছিল, সঙ্গে সঙ্গে আমি বিরোধিতা করেছি। ওর জন্য তো ভাবমূর্তি আগে ক্ষুণ্ণ হয়েছে, নরদার চোর, এইসব অসভ্য মহিলা এমপিকে সহ্য করবো না। কেউ তো একজন কংগ্রেসের কোন মহিলা এমপি তো কংগ্রেসের কোন এক বড় নেতার বান্ধবী বলে রাজনীতিতে ঢুকে গেছিল জেলার। এই বিতর্কের সূত্রপাত গত শুক্রবার, যেদিন ভোটার কার্ড ও আধারের লিঙ্কের বিরোধিতায় নির্বাচন কমিশনে গিয়েছিলেন কয়েকজন তৃণমূল সাংসদ। অমিত মালব্যর পোস্ট করা ভিডিও দেখে বোঝা যাচ্ছে বাইরের বিবাদ চলে ভিতরেও। বলতে আমাকে অ্যারেস্ট করাবে, বলে অ্যারেস্ট করাবে, হোক না মিডিয়ায়। আমি তো চাই মিডিয়া হোক। কত বড় অসভ্য আমার দাঁড়িয়ে পাশে 2জন বড় পুরুষ মন্ত্রী নিয়ে বেশি জোর দেখিও না আমার কাছে, আমার অনেক দেখা হয়ে গেছে। কিছুই না, সবাইকে কেটে দিতে হবে, কেউ থাকবে না, উনি একা থাকবেন। অমিত মালব্যর পোস্ট করা ভিডিও সামনে আসার পর সেই ভিডিওর উৎস নিয়ে বোমা ফাটিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শুনুন। এইটা ভিডিওটা আমাদেরই একজন এমপি যে বাইরে থেকে এসছে, আমাদের প্রদেশের নয়, সেই বাইরের প্রদেশের এমপি সেই ভিডিওটা করে বাজারে ছেড়ে দিয়েছে। কবে 40 বছর আগে বড় ক্রিকেট প্লেয়ার হয়ে গেছিলাম, এখন আর বাজারে কিছু নেই বলে গরম করে খেলবো, তাও হতে পারে না। আমি সরাসরি দেবনারায়ণ সরকারের কাছে যাব। দেবনারায়ণ দা, মানে বিরোধীরা যে ভাষায় আক্রমণ করেন, কার্যত সেই ভাষায় সৌগত রায়কে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আক্রমণ করেছেন। একেবারে সেক্ষেত্রে দলের যে মানে তৃণমূলের অস্বস্তি কি সেখানে বাড়ছে না? শরৎচন্দ্র স্বদেশ ও সাহিত্য এক জায়গায় বলছে, যথার্থ সম্মানের বস্তুকে যে মূঢ় অযথা ব্যঙ্গ করে সমস্ত লজ্জা তো তারই। যথার্থ সম্মানের বস্তুকে যে মূঢ় অযথা ব্যঙ্গ করে সমস্ত লজ্জা তো তারই। সুতরাং এর থেকে কি বলবো, দিচ্ছ গালি লোকের তাতে কিবা হলো গেলো, আকাশেতে থুতু চড়ে নিজের গায়ে। সুতরাং আমার কিছু বলার নেই এই ধরনের। দেখুন, এগুলো বাংলার মানুষকে দেখতে হবে কাদেরকে ভোট দিয়ে তারা পার্লামেন্টে পাঠিয়েছেন। এদের বাংলার মানুষের প্রতি কোনো দায়বদ্ধতা নেই। এরা ওখানে যাচ্ছে নিজেদের মধ্যে ঝগড়া করতে, আর কিছু নয়। আর আজ আর একটা শুনলাম যে এরা নাকি হচ্ছে কয়েকজন এমপি নাকি ব্রাঞ্চ খুলবে। নির্দিষ্টভাবে এই ধরনের বক্তব্য একজন জনপ্রতিনিধির অত্যন্ত নিন্দনীয়। 1, 2 হচ্ছে এই ভদ্রলোক বলছি, সরি, উনি আমার কন্যাসমা শ্রীরামপুরে যিনি প্রার্থী ছিলেন সর্বভারতীয় ছাত্রনেত্রী, তাকেও কুৎসিত ভাষা গালাগাল দিয়েছিলেন যখন উনি। গৃহযুদ্ধ একেবারে সামনে এসে পড়েছে, জানিয়ে রাজনৈতিক তরজা একেবারে তুঙ্গে। আজকে আনন্দ সকালের আলোচনা পর্ব এখানেই শেষ করছি, তবে আরো বিস্তারিত খবর নিয়ে আনন্দ সকালে ফিরছে ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকবেন।